সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উনি কি গৃহবন্দী না উনি নজরবন্দী, উনি কি বাঁচতে পারবেন, ওনার কি হবে, এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে বিভিন্ন মানুষের মধ্যে। আমাদেরও আলোচনা হচ্ছে, আমারও আলোচনা হচ্ছে, আমার মনের মধ্যে অনেক প্রশ্ন জাগছে। বাট এত কিছু আমার কাছে সঠিক কোনো ইনফরমেশন নাই যে উনি আসলে গৃহবন্দী কিনা বা উনি নজরবন্দী কিনা, এটা আমার কাছে সঠিক কোনো ইনফরমেশন নাই। তবে বাট আমি একটা বিষয় বুঝি, আমি যেটা বিশ্বাস করি এবং বুঝি, আমি আল্লাহকে প্রচন্ডভাবে বিশ্বাস করি এবং নেচারের তাকে আমি খুব প্রচন্ডভাবে বিশ্বাস করি, বা ন্যাচারাল পানিশমেন্টটাকে আমি প্রচন্ডভাবে বিশ্বাস করি। যেমন আপনি যদি কোনো অকাম কুকাম করেন, মানুষ হত্যার সাথে জড়িত হন, তাহলে আপনাকেও সেটার রেজাল্ট ভোগ করতে হবে। আপনি যেই অকাম কুকামি করবেন সেটার একটা পানিশমেন্ট, ন্যাচারাল পানিশমেন্ট আপনি পাবেন, মুদ্রা কথা যেটা সেটা। সো আমি মনে করি যে 5ই আগস্টের যে ঘটনা, এখন এটা 5ই আগস্টের ঘটনার জন্য জেনারেল ওয়াকারুজ্জামান উনি কতটুকু দায়ী বা ওনার দ্বারা কতটুকু দেশের ক্ষতি হয়েছে বা কি হয়েছে, আমি ব্যক্তিগতভাবে আমার কিছু অবজারভেশন আছে এখানে। যে উনি কিন্তু রাষ্ট্র কর্তৃক, উনি কিন্তু সরকার কর্তৃক, সরকার কিন্তু ওনাকে সেনা প্রধান হিসাবে নিয়োগ দিয়েছেন। তো ওনার রাষ্ট্রের সেনা প্রধান হিসাবে ওনার দায়িত্ব ছিল মাননীয় প্রধানমন্ত্রী, যেহেতু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান মন্ত্রী, ওনার নির্দেশনা শোনা, এবং উনি যে 5 তারিখে যে দায়িত্ব ওনাকে দিয়েছিল, যে কারফিউ দেওয়া হয়েছিল, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি 5 তারিখে যে কারফিউ দেওয়া হয়েছিল, যদি 5 তারিখে যদি কারফিউ যদি আর্মি পালন করত, তাহলে বাংলাদেশের যে বিপর্যয় হয়েছে, যে ক্ষতিগুলো হয়েছে, সেই ক্ষতিগুলো হয়তো হতো না। এটা আমার বিশ্লেষণ, এটা আমার থিঙ্কিং, ভাবনা। এই 5ই আগস্টে সেনাবাহিনী দায়িত্ব পালন না করা, উনি দায়িত্ব পালন না করার ফলে যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছে, উনি সেনাবাহিনী প্রধান হিসেবে দেখেন বাংলাদেশের রাষ্ট্র ধ্বংস হয়েছে। সর্বোপরি আপনি যদি বলেন যে রাষ্ট্র ধ্বংস হয়েছে, কতগুলো পুলিশ মারা গিয়েছে, অসংখ্য, বাংলাদেশে এক্সাক্ট ফিগারটা আমি বলতে পারছি না, কেউ বলছে 1500, 2000, 2500 পুলিশ মারা গিয়েছে। উনি যদি 5ই আগস্ট যে কারফিউ উনি দিয়েছিল, সেই কারফিউ যদি উনি পালন করতেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা, যেহেতু উনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, ওনার নির্দেশনা যদি জেনারেল ওয়াকারুজ্জামান পালন করতেন, তাহলে এই পুলিশগুলো মারা যাইত না। অসংখ্য আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে মারা হয়েছে, পিটিয়ে মারা হয়েছে, তার গাছের সাথে ব্রিজের সাথে লটকিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। যদি উনি দায়িত্ব পালন করতেন, যে কারফিউ দেওয়া হয়েছিল, উনি যদি সেই দায়িত্বটা পালন করতেন, তাহলে সেটা হতো না, এই নেতাকর্মীগুলো মারা যাইত না। ব্যবসা বাণিজ্য, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যবসা বাণিজ্য একবারে শেষ করে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। সো এই ব্যবসা বাণিজ্যগুলো ধ্বংস হতো না। তারপরে আপনি যদি বলেন যে আপনার সেনাবাহিনী তো এখন ধ্বংসের দ্বার প্রান্তে, সেনাবাহিনীর ইমেজ, মান, সম্মান সব ধ্বংসের দ্বার প্রান্তে। আজকে কতগুলো অফিসার, সেনা অফিসার, আজকে দেখেন 25 জন ঊর্ধ্বতন। ভাই, আমি সেনাবাহিনীর সাথে আমার যেহেতু চলাফেরা ছিল, সেনাবাহিনীর আত্মীয়তার কারণে আমার অসংখ্য, আমি অফিসারের সাথে আমার ওঠা বসা ছিল, চলাফেরা ছিল। আমি জানি যে তাদের লাইফটা কত, তারা কত মেধাবী, কত মেধাবী তারা, এবং তাদের লাইফস্টাইলটা কত একটা শৃঙ্খল একটা লাইফস্টাইল, সুন্দর একটা জীবন তারা জীবনযাপন করে। আজকে সে 25 জন ঊর্ধ্বতন কর্মকর্তা, আপনি জানেন, একজন লেফটেন্যান্ট জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল হতে কত কাঠখোট্টা পড়াইতে হয়। আজকে এই অফিসারগুলো, আজকে তাদের জীবন বিপন্ন, আজকে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে, তাদের কি হবে, তাদের কেউ পালিয়ে গিয়েছে, কেউ ক্যান্টনমেন্টের ভিতরে বন্দী আছে। এটা তো কোনো জীবন হইতে পারে না অফিসারের। এতগুলো সেনাবাহিনী অফিসার তো এইভাবে বিচার হতে পারে না, এটা তো আমরা বাংলাদেশে কামনা করি না, এটা কখনো হতে পারে না। টোটালি হচ্ছে সেনা বাহিনীটাকেই ভেঙে দেওয়া হয়েছে। তো এখন আপনি বলেন, একটা কথা আছে যে নগরে যদি আগুন লাগে দেবালয় কি রক্ষা পায়? দেখা তো পায় না। জেনারেল ওয়াকারুজ্জামান, আপনি তো পুরা নগরে আগুন লাগাইতে সহযোগিতা করছেন, এখন আপনার সেনাবাহিনী তো রক্ষা পাবে না, পায় নাই। তো এটা খুবই দুঃখজনক যে বাংলাদেশের পুরো দেশের ক্ষতি হয়েছে,
ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়েছে, সেনাবাহিনী ধ্বংস হয়েছে, আজকে কতগুলো অফিসারের জীবন আজকে বিপন্ন, পরিবারের জীবন আজকে বিপন্ন, আজকে তাদের সন্তানেরা চিন্তা করেন যে কি পর্যায়ে তারা আছে। এই যে কাজগুলো হয়েছে, আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি যে 5 আগস্ট যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা জেনারেল ওয়াকারুজ্জামান শুনতেন, দায়িত্ব পালন করতেন, তাহলে এই ঘটনাগুলো ঘটতো না। তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জেনারেল ওয়াকারুজ্জামানের এই বিট্রে বলেন, ভুল পদক্ষেপ বলেন, যাই বলেন না কেন, ওনার কারণে বাংলাদেশের এই দেশের ক্ষতিগুলো হয়েছে। সেনাবাহিনী আজকে বিপর্যস্ত, দেশটা আজকে বিপর্যস্ত। তো এর জন্য একটা, আপনি যত বড় মানুষই হন না কেন, আল্লাহকে তো আপনাকে বিশ্বাস করতে হবে। ন্যাচারাল পানিশমেন্টের একটা বিষয় আছে না? সো ওনাকে এই পানিশমেন্ট, আমি মনে করি যে ওনার এই ন্যাচারাল পানিশমেন্টের সম্মুখীন ওনাকে হতেই হবে। যদি উনি, আমার বিশ্লেষণ, উনি এগুলোর সাথে জড়িত, বাট উনি যদি করে থাকে তাহলে অবশ্যই ওনাকে এগুলোর জন্য শাস্তি ভোগ করতে হবে। ওনাকে ওরা রক্ষা করবে না। জামাত শিবির তো ওনাকে কখনোই বিশ্বাস করে না। সারা দিনই তো জামাত শিবির এবং যারা বিভিন্ন জায়গা থেকে যারা তার বিরুদ্ধে অনলাইনে প্রচারণা চালাচ্ছে, তারা তার ধ্বংস চায়। তো আমি মনে করি এখন যে দেশটা যতটুকু ধ্বংস হয়েছে, যত মানুষ মারা গিয়েছে, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে, আর যাবে না। যদি একটা কাজ জেনারেল ওয়াকারুজ্জামান করতে পারে, সেটা থাকবে না। জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে, আপনি যদি এই কাজটা করতে পারেন, তাহলে আপনিও বাঁচবেন, সেনাবাহিনী বাঁচবে, বাংলাদেশ বাঁচবে, রাষ্ট্রটা বেঁচে যাবে। সেটি হচ্ছে, এই দেশে বর্তমানে সাংবিধানিক প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনা, নির্বাচিত প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনা। আপনি একটা কাজ করতে পারেন, সেনাবাহিনী যেহেতু অনেক পাওয়ারফুল সংগঠন, পাওয়ারফুল অর্গানাইজেশন, সো আপনি চাইলেই আওয়ামী লীগকে একটা স্পেস দিলে আপনি প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে বাংলাদেশে নিতে পারেন। এটা আলোচনার মাধ্যমে প্রধানমন্ত্রীর সাথে নিয়ে শেখ হাসিনা সংসদ ডাকবেন, সংসদ অধিবেশন ডাকবেন 3 মাসের মধ্যে। সেই সংসদ অধিবেশন ডেকে ওই সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিল এনে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে 3 মাসের মধ্যে একটা নির্বাচন দিয়ে যারা নির্বাচিত হয় তারা সরকার গঠন করবে। বাংলাদেশের যত ঝামেলা আছে, যত সমস্যা আছে, সব সমাধান হবে। এটা করলে একমাত্র যদি আপনি করেন, জেনারেল ওয়াকারুজ্জামান আপনি বেঁচে যাবেন, দেশ বেঁচে যাবে, দেশের জনগণ বেঁচে যাবে। আর সেটা যদি করতে আপনি ব্যর্থ হন, তাহলে জামাত শিবির, এনসিপি, সেই জঙ্গিরা আপনাকে কিন্তু বিশ্বাস করে না এবং আপনার বিচার, কঠিন বিচার ওরা করবে। আশা করি আপনার বোধোদয় হবে, সব দেশ বেঁচে যাবে, সকলে বেঁচে যাবে। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ডাক্তার ইউনূসের বিচার কি আসলে করা যাবে? আমি একটা উদাহরণ দিয়ে শুধু শেষ করি। বঙ্গবন্ধুর খুনিদের বিচার শেষ করতে আমাদের 36 বছর লাগছে চূড়ান্ত বিচারে। বিচার কিন্তু হয়েছে, পার্লামেন্টে বিল পাশ করা, রাষ্ট্রপতিকে দিয়ে অর্ডিন্যান্স করা, তারপরে কিন্তু রক্ষা হয়নি। এবং বঙ্গবন্ধুর খুনিরা কিন্তু সারা পৃথিবীতে খুব প্রভাবশালী ব্যক্তি ছিল। কাজী অপরাধ যেই করেন না কেন, আমি শুধু এদের কথা বলছি না, ইউনূস তো কোনো ক্ষমতাবান লোকই তাকে আমার মনে হয় না। কাজী যারা এই যে সংবিধান ভঙ্গ করলেন, রাষ্ট্রদ্রোহিতার কাজ করলেন, আমি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে আমার বিশ্বাস, টুডে অর টুমারো, শেখ হাসিনা তো রাষ্ট্র ক্ষমতা আসছিলেন 21 বছর পরে, তারপরে ইনডেমনিটি অর্ডিন্যান্সকে বাতিল করা, সেটাকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করা, খুনিদের বিচার করা, বিচারের রায় অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত যাওয়ায় 36 বছর লেগেছে। তারপর কিন্তু বিচার হয়েছে, তাদের দাম্ভিকতা চূর্ণ হয়েছে। এখনই দেখবেন, আপনি ফেসবুকে খোঁজেন, ওই লামিয়া মোর্শেদরা, ওই ডক্টর রিয়াজ, আলী রিয়াজ, তারা নিজেরাই সবাই বলতেছে যে আমাদের কোনো কিছু তো রক্ষা হবে না। বদিউল আলম মজুমদার বলতেছে কোনো সেফ এক্সিট হবে না, কারণ আমরা তো রাষ্ট্রদ্রোহিতা করেই ফেলছি। ওরা নিজেরা কিন্তু কনফেশন করতেছে। কাজী এদের কোনো এক্সিট হবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। স্যার, এখন খুব চাওয়ার আছে যে আওয়ামী লীগ সরকারের 15 বছর বা 16 বছর যাই বলেন, প্রতি বছর $16 বিলিয়ন করে পাচার করা হয়েছে, এবং যা 16 বছরে যা পাচার হয়েছে তাতে 148টা সম্ভবত রাফায়েল বিমান কিনে পাওয়া যেত। গত 14 মাসে আমি যেটা হিসাব করে দেখলাম, তারা 9.5টা রাফায়েল বিমান কিনা যায় গত 14 মাসে ওনারা থাকা অবস্থায়।
এখন আপনি কি বলবেন যে গত 14 মাসে আমরা যা জানি বা যা দেখতেছি, ওনাদের মতামত পাবলিক না, যে ওনারা পুরোপুরি সুফি সাহেব ফেরেশতা মানুষ, তাহলে এই মুহূর্তে কি আমাদের দেশের রিজার্ভ বাজেট সবকিছু অনেক হাই থাকার কথা না? আমাদের জিডিপি কেন এখন 3.62, যেখানে 7 ছিল আওয়ামী লীগের আমলে? দেখুন, আমাদের জিডিপি যেটা, এইটার রেটটা ছিল 7+। আমি তো একনেকের সদস্য ছিলাম, আমি ক্যাবিনেট, একনেক এবং পারচেজ কমিটির 3টারই সদস্য ছিলাম। সেটা এখন ওয়ার্ল্ড ব্যাংকের সংখ্যা যে 3-এর কোঠায় চলে যাবে। আজকে দেখবেন, আজকে সব পেপার আপনি খুঁজে দেখুন, বাংলাদেশের দারিদ্রতার পরিমাণ, অতি দারিদ্রতার পরিমাণ এতভাবে ধস নামছে যা বাংলাদেশের ইতিহাসে 73-তেও ছিল না। আর 100 প্রায় 91টা কলকারখানা বন্ধ হয়ে গেছে। সে অনুযায়ী বেকারত্ব বেড়ে গেছে। ডক্টর ইউনূসের 3-0 তথ্য ছিল, একটা হলো দারিদ্রকে জাদুঘরে পাঠানো, একটা হলো নারীর ক্ষমতায়ন। 27 লক্ষ নতুন বেকার ওয়ার্ল্ড ব্যাংকের হিসাব অনুযায়ী, এবং এটা বলছেন দেবপ্রিয় ভট্টাচার্য। সেখানে 18 লক্ষ নারী নতুন করে বেকার হয়েছেন। তাহলে ওনার যে 0-0, একটা হলো নারীর ক্ষমতায়ন, একটা দরিদ্রকে জাদুঘরে পাঠানো, এই দুইটার ধস নামছে। আর আমাদের রিজার্ভের অবস্থা এত ভয়ঙ্কর যে গত 4-5 দিন আগে বণিক বার্তা পত্রিকা বা সমকালে রিপোর্ট আসছিল যে আগামী বছরে কর্মচারীদের বেতন ভাতা দেওয়া নিয়ে সরকার শঙ্কিত, অর্থাৎ বেতন ভাতা দিতে পারবে এই অবস্থা নাই। তাহলে এই 1 বছরের ঊর্ধ্বে তো শেখ হাসিনা ক্ষমতা নাই, আওয়ামী লীগের নেতারা বিদেশে পাচার করতে পারতেছে না। এর সঙ্গে গুরুত্বপূর্ণ একটা বিষয়, খালেদ মহিউদ্দিনের প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি বলছিলেন যে শেখ হাসিনার নীতি সঠিক পথে ছিল। আমি তো রেফার করে বলছি খালেদ মহিউদ্দিনের প্রশ্নের জবাবে, শেখ হাসিনার অর্থনীতি সঠিক পথে ছিল। তো শেখ হাসিনা যে সমৃদ্ধিটা আনছিলেন এবং ওই টাকা দিয়ে তিনি পদ্মা সেতু করছেন, মেট্রো রেল করছেন, বিভিন্ন জায়গায় কোনো মেগা প্রজেক্ট শেখ হাসিনার আমলে একটাও বন্ধ হয়নি। এই সরকার আমলে মেগা প্রজেক্ট বন্ধ, মানে উন্নয়নের কাজকর্ম সব বন্ধ। তারপরেও কর্মচারীদের বেতন দিতে পারবে না, এই পর্যায়ে পৌঁছে যাচ্ছে। তাহলে বিদেশে পাচারের যে তথ্য এই সরকার আমলে যেটা আসছে, এই সরকার আমলে বিদেশে পাচারের তথ্য বিএনপি এবং অন্যান্যরা যে পরিমাণে বলছে, তাতে বাংলাদেশের জন্মের ইতিহাসে যত বিদেশে পাচার হয়নি তা এই সরকার আমলে হয়েছে। প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট সাংবাদিক ইলিয়াস তো বলছেন, আসিফ নজরুল বিশাল অ্যামাউন্ট আমেরিকা আনছে, তিনি চ্যালেঞ্জ করে বলছেন। কেউ কেউ বলছেন সজীব মাহমুদ আসিফ ভুইয়া বিদেশে এনেছেন, কেউ কেউ বলছেন এইভাবে। অর্থাৎ লুটপাট এই সরকার যে সবাই মিলে করতেছে এটা পরিষ্কার এখন। ফলে আওয়ামী লীগ আমলে যদি এভাবে কোন লুটপাট হয়ে থাকতো, তাহলে এই 14 মাসে একটা সুনির্দিষ্ট অভিযোগ তদন্ত করে সিআইডি বলেন, ইন্টেলিজেন্স উইংস বলেন, কেউ তো প্রমাণ করতে পারেনি যে আওয়ামী লীগ আমলের এই নেতা ওই দেশে এত অ্যামাউন্ট নিয়েছে এবং মিউচুয়াল কন্ট্রাক্টের অধীনে আমরা এই টাকাটা উদ্ধার করে নিয়ে আসছি। গল্প দিয়ে তৈরি করা যায় অনেক কথা, কিন্তু প্রমাণ করা কঠিন। আওয়ামী লীগ আমলে যে একেবারেই টাকা পাচার হয়নি এ কথা আমি বলবো না। যারা বেনিয়া, যারা দুর্নীতিবাজ, যারা কালোবাজারি, এরা অবশ্যই সব সরকার আমলে সবসময় এ কাজ করে থাকে, কিন্তু আওয়ামী লীগ এদেরকে ধরার জন্য কঠিন কঠিন আইন করেছিলেন। সেই আইনে বাংলাদেশে হলমার্কস গ্রুপ, বিসমিল্লাহ গ্রুপ থেকে শুরু করে বড় বড় দুর্নীতিবাজদের ধরা হয়েছিল। অনেককে ডেস্টিনির কথা বলেন, এমনকি আওয়ামী লীগের সিটিং এমপি তারও তো কারাদণ্ড হয়েছিল। এই দৃষ্টান্ত কিন্তু অনেকে দেখাতে পারেনি। আওয়ামী লীগের এমপি মন্ত্রী 35 জন মন্ত্রী নমিনেশন পায়নি, কারণ তাদের বিরুদ্ধে নানা রকম বিতর্কিত অভিযোগ ছিল। এই দৃষ্টান্ত কিন্তু আওয়ামী লীগ দেখিয়েছে। আওয়ামী লীগ চেষ্টা করেছে, কিন্তু যেভাবে গল্প রচনা করে আওয়ামী লীগকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে, এটা সর্বৈবভাবে রাজনৈতিক অসৎ উদ্দেশ্য প্রণোদিত। আমাদের তাহের নাইবে আমির সম্ভবত সে গত 4 দিন আগে একটা সভায় সে ঘোষণা দিলেন যে উপদেষ্টাদের ভয়েস রেকর্ড তার কাছে আছে, ভিডিও ক্লিপ তার কাছে আছে, যদি তার কথা না শুনে তাহলে প্রকাশ করে দেওয়া হবে। তাহলে ওনার কাছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ মিটিং এর ভয়েস রেকর্ড বা ভিডিও ক্লিপ যায় কিভাবে? না, ওনার কাছে যেতেই পারে, যাওয়ার কারণ আছে। কারণ এই যে সরকার,
এই সরকার তো ডিসগাইজে জামাতের সরকার, যে নামেই বলুন, ঘুরে ফিরে তারা জামাতের লোক। কেউ হয়তো ছদ্মবেশে আছে, কারণ কারাগারে থাকা অবস্থায় জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি একজন কারাগারে থাকা আর এক ব্যক্তি, সেই ব্যক্তি না আমি বলি গোলাম মাওলা রনি, তাকে বলছেন যে এই নাহিদ ইসলামকে দেখতেছেন না, নাহিদ ইসলাম তো আমাদের প্রোডাক্ট, ওকে আমরাই গ্রোন আপ করছি। এখন এই সরকারে যারা আছে, এই সরকারের অভ্যন্তরে যারা আছে, এরা ডিসগাইজে। আর দ্বিতীয়টা পাবেন, বিবিসির সঙ্গে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একটা ইন্টারভিউ দিয়েছিল, যেটা এখন ইউটিউবে আছে। সেখানে উনি বলছেন যে শেখ হাসিনা বিরোধী আন্দোলনটা তো আমরাই করেছি, কিন্তু আমাদের নাম জামাত শিবির ব্যবহার করি নেই, তাহলে বাম টাম এরা আবার একটু রিজার্ভেশন আছে, এই জন্য আমরা এটা করেছি। তো শেখ হাসিনাকে উচ্ছেদের আন্দোলন তারা করেছে, গভর্নমেন্ট ফর্ম তারা করেছে, এবং সেটার আরো পরিচয় পাবেন সেনাপ্রধান যখন 5 তারিখে ক্যান্টনমেন্টে বিভিন্ন ব্যক্তিদের ডাকলেন, সেখানে তৎকালীন সময় কিন্তু জামাত ইসলাম নিষিদ্ধ ঘোষিত দল ছিল। তা ক্যান্টনমেন্টে কি স্পর্শকাতর জায়গা, ক্যান্টনমেন্টে কিন্তু কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কাউকে ডাকা যায় না। উনি নিজেই বলছেন যে এখানে আমাদের আমিরে জামাত, শব্দটা খেয়াল করবেন, জামাতের আমির না, আমরা বলি জামাতের আমির, উনি বলে আমিরে জামাত, সহি করে জামাতি স্টাইলে বলা। তো জামাতের আমিরকে উনি নিয়েছেন। আবার জামাতের আমির বাইরে একটা বক্তৃতা দিয়ে বলছেন যে প্রেস কনফারেন্স করার কথা ছিল তো 2টা 2:30টায়, সেটা প্রধান 3টায় করার কারণ হলো উনি আমাকে খুঁজে পাচ্ছিলেন না। তাহলে জামাতের আমির এতটাই ইম্পর্ট্যান্ট যে ওনাকে খুঁজে না পাওয়ার কারণে প্রধান প্রেস ব্রিফিং পর্যন্ত করেন নাই। তাহলে বুঝতে পারেন যে ডিসগাইজে এই সরকারটি জামাতের সরকার, হয়তো তাদের ভিতরে সবাই এগুলো রেকর্ড করে এনে বিভিন্ন ভাবে এই তথ্য তাদের নেতাদের কাছে পৌঁছে দিয়েছে, এটাই স্বাভাবিক। তবে কোন রাষ্ট্রীয় মিটিং এ কোন তথ্য বাইরে গোপনীয়তা রক্ষা করতে হয়। এইখানে একটা কথা আপনি একটা মনে করিয়ে দিই, আমরা যখন শপথ নিয়ে মন্ত্রী হিসাবে 2টা শপথ নিয়েছি। প্রথম শপথটা হলো আমি সংবিধানকে প্রোটেক্ট এবং প্রিজার্ভ করব, আমার উপর অর্পিত দায়িত্ব রাগ অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে আমি পালন করব। আর একটা শপথ নিতে হয়, সেটা হলো রাষ্ট্রীয় গোপনীয়তার শপথ। এই অ্যাডভাইজাররা কিন্তু গোপনীয়তার শপথ প্রত্যেকের নিতে হয়েছে মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে। তাহলে গোপনীয়তার শপথ যদি কেউ বাইরে ডিসক্লোজ করে, সে অপরাধী, যার কাছে ডিসক্লোজ করবে সেও অপরাধী। সেই অর্থে যিনি ফাঁস করেছেন, যার কাছে আছে, এই দুইজনে কিন্তু দণ্ডনীয় অপরাধ করেছেন। তার মানে এনাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হইতে পারে এই মুহূর্তে। আমি তো সেটা বললামই। স্যার, প্রশ্নটা হচ্ছে যে আরেকটা, যেহেতু ডাক্তার ইউনূস এখন আমাদের, আমরা মানি না মানি, উনি প্রধান উপদেষ্টা অ্যাজ এ প্রাইম মিনিস্টার। একজন প্রাইম মিনিস্টার কি কোন দেশের একজন মেয়রের অফিসে যেয়ে দেখা করতে পারেন কিনা? তবে এখানে একটু কথা আছে যে মেয়র, যেমন আমরা ঢাকা, চিটাং, রাজশাহী, খুলনার যেরকম মেয়র বুঝি, ইউরোপে কিন্তু প্রতিটা ওয়ার্ড কমিশনারকে মেয়র বলা হয়, তেমনি রোমের ওয়ার্ড কমিশনার হচ্ছেন মেয়র। তার সাথে ডাক্তার ইউনূস গিয়ে দেখা করলেন ওনার অফিসে গিয়ে, এটা কি প্রটোকলে পড়ে কিনা? আমি প্রথম আপনার কথাটার একটু দ্বিমত পোষণ করি। আমি ডক্টর ইউনূসকে কখনো প্রধানমন্ত্রী ভাবি না, এবং বাংলাদেশের সংবিধান, আমি প্রায় 40 বছর আইন প্রফেশনে, আমি সাংবিধানিক আইনের চর্চা করে আসছি। কাজে আমার দৃষ্টিতে উনি অবৈধ ক্ষমতা দখল করা একজন উপদেষ্টা, নিজে দাবি করেন উপদেষ্টা, ফলে ওনাকে প্রধানমন্ত্রীর স্ট্যাটাসে মানি না। পৃথিবীর গণতন্ত্রের শীর্ষস্থানের একটি হচ্ছে ইউনাইটেড কিংডম। এই ইউনাইটেড কিংডমে উনি এসেছিলেন। এই ইউনাইটেড কিংডমের প্রাইম মিনিস্টার স্যার কেয়ার স্টারমার, তিনি বলে দিয়েছেন যে ওর সঙ্গে আমি দেখাই করবো না, অস্বীকৃতি জানাইছেন। তারপরে হোটেলে কয়েকদিন বসেছিলেন, এই প্রবাসীরা তার হোটেল এমন ভাবে ঘেরাও করে যেভাবে তাকে বকাবকি করেছে, আমি সে ভাষাগুলো ব্যবহার করা হবে না, শিষ্টাচারের বাইরে রাস্তায় বেরোতে পারেনি। এখানে আপনারা দেখা করলেন না। উনি গেছেন একটু ইতালিতে, সেখানে ধাওয়া শুরু হয়েছে, ইতালির প্রাইম মিনিস্টার ওনার সাথে দেখা করবে না। এখন ওনার কারু না কারুর সঙ্গে তো দেখা করতে হবে, সেই জন্য ওনার কাছে আসে নাই, উনি চলে গেছেন পৌরসভার মেয়রের কাছে। বাংলাদেশের উপজেলার যে পৌরসভা, সেটার মেয়রকেও, সেটার প্রধানকেও কিন্তু মেয়র বলে, উপজেলারও। আবার একটা উপজেলায় 2টা মেয়রও আছে, 2টা পৌরসভা। তো সেই রকম একটা মেয়রের সাথে উনি দেখা করতে গেছেন।
মেয়র মহোদয় পায়ের উপর পা উঠিয়ে বসছেন, আর উনি একটা গণসভায় ওনার পাশে ওনার লামিয়ে মোর্শেদ বান্ধবীকে নিয়ে উনি বসে আছেন, এবং মেয়র বারান্দা থেকে ওনাকে দেখাচ্ছে এই যে আমাদের পুরাকৃতি দেখো। এটা হচ্ছে আত্মমর্যাদা বোধ না থাকলে যা হয় তাই। পৃথিবীর 13টি দেশে তিনি গেছেন, একটা দেশ থেকে উনি সম্মানসূচক ভাবে বাংলাদেশের জন্য একটা কড়ি কানা কিছু নিয়ে আসতে পারেন নাই, এবং কোন দেশ থেকেই সম্মানসূচক কোন অর্জন তার নাই। ফলে এই লোক উপজেলা চেয়ারম্যান যদি থাকতো ইটালিতে, তার সঙ্গে দেখা করে অন্তত বলতো যে একজনের সাথে তো দেখা করছি। হঠাৎ করে 2 দিনের সফর, মানে 16 তারিখ পর্যন্ত ওনার সফর ছিল, 2 দিন আগে হঠাৎ করে চলে গেল কেন? কি এমন ঘটনা? দেশে কি কিছু হচ্ছে হঠাৎ? বিষয়টা ওরকম না। ওই ইতালিতে ওনার গ্রামীণ ব্যাংক আছে, তারপরে উনি আদম ব্যবসার লাইসেন্স নিয়েছে। আদম ব্যবসা বুঝেন কিনা? বিদেশের লোক পাঠায়, তা আদম ব্যবসার লাইসেন্স নিয়েছে। এখন কোন কোন দেশে ওই সুদের ব্যবসা এক্সটেন্ড করা যাবে, ওটার নাম হলো কি সামাজিক ব্যবসা। সামাজিক ব্যবসা বাংলাদেশে কয় সুদের ব্যবসা। উনি গেছেন ওনার সেই কাজ করতে, এবং ওনার যে লামিয়া মোর্শেদ সেও আবার বলছে আমরা থাকি না থাকি গ্রামীণ ব্যাংক আপনাদের পাশে থাকবে। রাষ্ট্রীয় দায়িত্বে থেকে উনি রাষ্ট্রের কথা না বলে গ্রামীণ ব্যাংকের কথা বলতেছে। কাজে উনি ওখানে গেছেন মতলব অন্য। আপনি তো ইংল্যান্ডে থাকেন, দেখেন উনি ইংল্যান্ডে আসছিলেন, মিথ্যাচার করছেন। ওনার যে একটা ডাস্টবিন প্রেস সেক্রেটারি আছে, সে বলছিল যে ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার বাইরে থাকার কারণে সাক্ষাৎ হচ্ছে না। পরে দেখা গেল ওই দিনই সে অন্য কর্মসূচিতে বিবিসি সহ চ্যানেল 4-এ তার কাজ দেখা যাচ্ছে। তখন বললো যে আমাকে একজন এমপি এরকম একটা তথ্য দিছিল। কত বড় নির্বোধ, কত বড় দায়িত্বহীন। তা আমি বলছি যে উনি আসছিলেন ইংল্যান্ডে কোন সম্মানসূচক পুরস্কার নিতেও না। কিংস ফাউন্ডেশনের অধীনে আরেকটি অর্গানাইজেশন আছে, সেই অর্গানাইজেশনের গণহারে প্রতি বছর কিছু পুরস্কার দেয়। সেই পুরস্কার নিতে আসছেন, সঙ্গে নিয়ে আসছেন একটি লোককে। লন্ডনের সবচেয়ে বিলাসবহুল হোটেলে উঠছেন, কোটি কোটি টাকা ব্যয় করে ওনার ব্যক্তিগত পুরস্কার নিতে এসেছিলেন, রাষ্ট্রীয় কোনো সফরে না। ইতালিতেও উনি রাষ্ট্রীয় সফরে যান নাই। ফলে বাংলাদেশের টাকা ব্যয় করে উনি 100-150 কোটি টাকা ব্যয় করে জাতিসংঘের নামে আমেরিকায়, ইংল্যান্ডে, বিভিন্ন দেশে ঘুরতেছেন, লোকজনের দেখানো যে আমি একটা কিছু হইছি, আর আমার গ্রামীণ ব্যবসা আছে, আমার আদম ব্যবসা আছে, তোমাদের কারো লাগলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো। এটা হচ্ছে আমি একটা ভিডিও কন্টেন্টসে বলেছিলাম, যেটা আওয়ামী লীগের ওয়েব পেজে এসেছিল, যে ব্যক্তিগত কোনো পুরস্কার নেওয়ার জন্য রাষ্ট্রীয় অর্থ ব্যয় করা হলে সেটা আমাদের দুর্নীতি দমন কমিশন আইন এবং প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে এটা দণ্ডনীয় অপরাধ। আপনি দেখবেন আজ হোক, কাল হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, ব্যক্তিগত কাজে বিদেশ সফরে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করাটা এটা যে দুর্নীতি, এটা একদিন প্রমাণিত হবে, এবং কাঠগড়ায় এই ইউনূস এবং তার পরিষদদেরকে দাঁড়াতে হবে, সেদিন খুব দূরে না। অনেকে কমেন্টস করছেন এবং জানতে চাচ্ছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনা কবে আসছে। আসলে আমার কাছে তো এরকম কোনো নিউজ নেই যে কবে আসছে, কালকে না পরশু, সেটা আমার কাছে নিউজ নেই। আপনি কি কিছু জানেন কিনা, দর্শকদেরকে কিছু বলবেন কিনা আসলে এই ব্যাপারটা? দেখুন, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমার যোগাযোগ রয়েছে, কিন্তু তিনি কবে দেশে যাবেন এ বিষয়ে আমরা কেউই জানি না। তিনি নিশ্চয়ই প্রস্তুতি নিচ্ছেন, তার প্রাণ রয়ে গেছে বাংলাদেশে, তিনি বাংলাদেশের মানুষের কাছে ফিরে যেতে চান। আপনারা নিশ্চয়ই মনে আছে, তার বাবা মা হত্যাকাণ্ডের পরে তার দেশে ফেরা ছিল ঝুঁকিপূর্ণ, তারপর তিনি দেশে ফিরেছেন। 11-11 তাকে বিনাশ করার চেষ্টা করা হয়েছিল, তিনি পরাভব মানেন নাই। 2004 সালের 21 আগস্ট তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, কোটালীপাড়ায় বোমা পুঁতে রাখা হয়েছিল, তিনি পরাভব মানেন নাই। তিনি অবশ্যই তার প্রিয় জন্মভূমিতে ফিরে যাবেন, সেজন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু কবেই তিনি যাবেন এ বিষয়ে আমরা নিশ্চিত না। কিন্তু আমি আমার প্রিয় দেশবাসীকে বা প্রবাসে থাকা সমস্ত মানুষকে আশ্বস্ত করতে চাই, আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে 1982 সাল থেকে চিনি, এবং 2007-এ তার অন্যতম আইনজীবী হিসাবে খুব কাছের থেকে তাকে দেখেছি। এরপরে আওয়ামী লীগের রাজনীতি, তার
ক্যাবিনেটের একজন মন্ত্রী, এমপি হয়ে সব মিলে তাকে যতটুকু চিনি, কোনো কিছুতে তাকে ঠেকানো যাবে না, তিনি বাংলাদেশে যাবেন। আপনারা প্রস্তুতি নেন, শেখ হাসিনা অবশ্যই অবশ্যই বাংলাদেশে যাবেন। আমি আমাদের জননেত্রীর বেশ কিছু ভাষণ শুনেছি, সেখানে লাস্ট একটা ভাষণ শুনেছি যেটা উনি বলেছিলেন যে যার যা কিছু আছে প্রস্তুত হও, তোমরা প্রস্তুতি নাও, আমি আসব, সেটা জানিয়ে আসবো। এইভাবে নির্দেশনা দেওয়ার পরেও এখন আপনার কি মনে হয় যে আমাদের রাস্তায় নামা উচিত, নাকি আমরা এই যে টেলিগ্রাম গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ আর হোয়াটসঅ্যাপ গ্রুপে সারা রাত জেগে কথা বলা উচিত? কোনটা মনে হয়? দেখুন, বাংলাদেশের এক প্রান্তে একজন মানুষ আছে, সে ওই প্রান্তে নদীর কিনারে মাঠের ভিতরে কমিউনিকেশন বিচ্ছিন্ন এলাকায় কর্মীরা আছে। সবাইকে প্রস্তুতি নেওয়া, তাদের সঙ্গে মত বিনিময় করার জন্য এই টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়া আমরা কি মিটিং করতে পারবো? আমরা কি মাইকে কথা বলতে পারবো? কোন একটা মাঠে যে মিটিং করতে পারবো? কোন একটা অডিটোরিয়াম মিটিং করতে পারবো? করা যাবে না। ফলে আমরা এভাবে আমাদের কর্মীদের সঙ্গে মত বিনিময়টা করতেছি, প্রস্তুতি নিতেছি, তাদেরকে চাঙ্গা করে তুলতেছি, তাদেরকে উজ্জীবিত করছি, তাদের দ্বারা অন্য কর্মীদেরকে উজ্জীবিত করছি, এবং তার ডেভেলপমেন্ট হচ্ছে। ঢাকার রাস্তায় কিন্তু এখন হাজার হাজার লোক নামে, অতীতে কিন্তু 5-7 নামতো। এবং সেদিন খুব দূরে না যে একসঙ্গেই ঢাকা রাস্তায় যে লোক নামবে, সেই লোক দেখে এই ইউনূস বা আমাদের 71-এর পরাজিত শক্তি এবং তাদের যারা উত্তরসূরি, তারা হারিয়ে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু বঙ্গবন্ধু কন্যার ভাষায় বলি, এদের কাউকে পালাতে দেওয়া হবে না। আমি আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী শুধু না, যারা মুক্তিযুদ্ধের পক্ষে, তিনি জাসদ করেন, ন্যাপ করেন, কমিউনিস্ট পার্টি করেন, যে যে দলই করেন না কেন, সবাইকে বলবো, বুঝতে পেরেছেন, শেখ হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সরকার থাকে না, মুক্তিযুদ্ধের চেতনা থাকে না। অতএব শেখ হাসিনাই যে মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখার শেষ আশ্রয়স্থল, এটা মাথায় রাখতে হবে। ফলে তার নেতৃত্বে, ওই যে 71 সালে যেভাবে বঙ্গবন্ধুর নেতৃত্বে, 70-এ বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, সেই ঐক্যবদ্ধ হতে হবে। এবং আওয়ামী লীগের নেতা কর্মীদেরও বলবো, শুধু দলের লোক না, মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, শুধু অন্য দলও করে, তাদেরকে একত্রে নেন, আমাদের শক্তি সঞ্চয় করতে হবে। একটা কথাই এই মুহূর্তে সবাই বলে, বিএনপি বলেন, জামাত বলেন, আর এই নতুন কমিটি পার্টি বলেন, এনসিপি সহ সবাই বলে একটা কথা, যে জয় বাংলা স্লোগান শুনলে যেমন ওদের অন্তরাত্মা কাঁপে, জয় বাংলা স্লোগানটাতে, ওরা বলে জয় বাংলা স্লোগানটাকে আওয়ামী লীগ নাকি দলীয়করণ করে ফেলেছিল। কথাটা কি সত্য কিনা? জয় বাংলা স্লোগান কি আওয়ামী লীগ দলীয়করণ করেছিল কিনা? ধরুন, জয় বাংলা স্লোগান তো আজকের না, মুক্তিযুদ্ধের প্রাণ সঞ্চারী স্লোগান। সেই মুক্তিযুদ্ধে ন্যাপ, কমিউনিস্ট পার্টি, জাসদ, বাসদ, আওয়ামী লীগ, ধরেন এখন যে দল হয়েছে, তাদের অনেক নেতারা তো সেখানে পার্টিসিপেট করেছিল। বাংলার জয়ধ্বনি দেওয়া, আমার বাংলাকে জয় বলে জয়ধ্বনি দেওয়া, এটা ছিল মুক্তিযুদ্ধের প্রাণ সঞ্চারী স্লোগান। আমরা যারা জয় বাংলা সব সময় বলতাম, মুক্তিযুদ্ধের পক্ষের কেউ কেউ বলতেন এটা আপনারা দলীয়করণ করছেন। আরে বাবা, তোমারে বলতে নিষেধ করছে কেরা? তুমি তো বলো না। আর আজকের বাংলাদেশে আওয়ামী লীগ নাই, তোমরা তো অনেক দলই আছো, তোমরা বলে দেখো না। কাজে জয় বাংলা স্লোগানটা আমাদের জাতীয় স্লোগান, কোর্টের জাজমেন্টও রয়েছে, আর মুক্তিযুদ্ধের ভিতর থেকে জাজমেন্ট, সেই জাজমেন্টটা সবচেয়ে বড় জাজমেন্ট। জয় বাংলা দলীয় স্লোগান না, জয় বাংলা বাঙালির প্রাণের স্লোগান, অসাম্প্রদায়িকতার স্লোগান। আমাদের যে কোনো রণধ্বনি যদি বলেন, সেই রণধ্বনির স্লোগান জয় বাংলা স্লোগান। তবে আমার তো মনে হয় এই বিষয়টা আপনারাই, আওয়ামী লীগ নেতারা যারা আছেন, তারা বুঝাইতে ব্যর্থ হয়েছেন হয়তো পাবলিককে। 1975-এর 15 আগস্টের পর থেকে তো জয় বাংলা ব্যান্ড ছিল, আওয়ামী লীগ তো ছিলই না, সুতরাং কেউ তো বলে নাই। তো ওই সময় বাকি দলগুলা কেন জয় বাংলার নিজেদের করে নেয়নি? সে কথা তো আমি বললাম যে আপনারা যারা মনে করেন যে আমরা জয় বাংলাকে দলীয়করণ করছি, আরে ভাই, আমরা যখন থাকি না, ধরেন এখন আওয়ামী লীগ অফিসিয়ালি কাজ করতে পারছে না, আপনারা বলেন না কেন? এই যে কমিউনিস্ট পার্টি আছে, ন্যাপ আছে, ওয়ার্কার্স পার্টি আছে, বিভিন্ন দল আছে, সাম্যবাদী দল, ভাই আপনারা বলেন না কেন? আমরা সব ঠিক করবো, সেই সময় যে বলবেন আপনারা একা জয় বাংলা বলেন কেন? আমরা নাই, ধরে নেন নাই, আপনারা বলেন না কেন? আপনারা বলেন মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করে আওয়ামী লীগ, আচ্ছা আমরা নাই, আপনারা চেতনাটা এখন জাগ্রত করেন না কেন? এইসব বলে লাভ নাই। মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের পূর্বে 69 থেকে আমরা যে ঐক্যবদ্ধ ছিলাম, অসাম্প্রদায়িকতা, প্রগতিশীলতা,
গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদের মন্ত্রে দীক্ষিত ছিলাম। সেই মন্ত্রে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার এখন আবার একটি খাদের কিনারে এসে দাঁড়িয়েছি।